হ্যালো ডিয়ার ডাব্লিউবিসিএস এক্সাম কমরেড, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম ডাব্লিউবিসিএস প্রো লাইভে। আর আমরা সিভিল সার্ভিসকে মাথার মধ্যে রেখে যেমন সাবজেক্ট ওয়াইজ টপিক ওয়াইজ পরপর সেশনগুলো করছি, তারই আজকে পরেরটাতে চলে এসেছি আর্ট অ্যান্ড কালচারের টপিকটা নিয়ে, যেখানে ইতিহাস ঘেঁষা বা ভারতবর্ষের ডাইনামিক যে আর্ট অ্যান্ড কালচার তার বিভিন্ন রকম জিনিস আলোচনা করছিলাম টপিক ওয়াইজ। মূলত আমরা আলোচনা করছিলাম স্কাল্পচার এই বিষয়টা। আজকের টপিকটা হচ্ছে পল্লব এবং রাষ্ট্রকূটদের সময়কালে কি কি স্কাল্পচার হয়েছে ভারতবর্ষে। প্রথমে আমরা দেখব রাষ্ট্রকূটদের গল্প এবং তারপরে দেখব পল্লব ডাইনেস্টির সময় ভাস্কর্য শিল্প ভারতবর্ষে কিভাবে বিকশিত হয়েছে। চলো কথা না বাড়িয়ে সেশনটা শুরু করে নিই। চলে আসি আমরা রাষ্ট্রকূটদের স্কাল্পচারের পোর্শনে। রাষ্ট্রকূট ভারতবর্ষের পশ্চিমাঞ্চলের যে মহারাষ্ট্র বা মধ্য ভারতবর্ষের পশ্চিম ঘাসা অঞ্চল দিয়ে তারা একটা মধ্যবর্তী সময় বেশ ভালো রকমের একটা সাম্রাজ্য বিস্তার করেছিল। পাল, প্রতিহার, রাষ্ট্রকূট, দ্বিমুখী দ্বন্দ্ব আমরা এগুলো শুনে থাকি। তো এই রাষ্ট্রকূটরা ভারতবর্ষে যখন ষষ্ঠ থেকে দশম সেঞ্চুরির সময় তারা সাম্রাজ্য বিস্তার করছে এবং মূলত দক্ষিণ ভারত জুড়ে উত্তর ভারতের দিকেও তারা এগোনোর চেষ্টা করছে, সেই সময় কিন্তু তাদের মূলত সাম্রাজ্য বিস্তারের সঙ্গে সঙ্গে স্থাপত্য ভাস্কর্য, আর্কিটেকচার অ্যান্ড স্কালচারাল ফ্লাওয়ারসমেন্ট বা ইভলিউশন আসছে। অর্থাৎ সেই সময়কার রাষ্ট্রকূটদের যারা শাসন করত, যারা শাসক ছিল, তাদের কি বলবো সাহায্য নিয়ে তাদের প্রতিপত্তিতে বেশ ভালো রকম ভারতবর্ষের শিল্পকলাতে বেশ ভারী ভারাক্কাম তারা নিদর্শন রেখেছিল রাষ্ট্রকূটদের সময়। কি রকম নিদর্শন তারা রাখছে আমরা দুটো উদাহরণ মূলত দেখে নিতে পারি এই রাষ্ট্রকূটদের সময় থেকে, এবং দুটো মূলত মহারাষ্ট্র বেল্ট। এক, ইলোরা, সেখানকার গুহা মন্দির শিল্পকলা দেখতে পারি। আর দুই, এলিফ্যান্টা কেভ, এখানেও যে মন্দির শিল্পকলা দেখতে পাই এই দুটো জায়গা থেকে। এবং এই দুটো হচ্ছে চূড়ান্ত বা অনন্যতম নিদর্শন রাষ্ট্রকূটদের পাথর কেটে কেটে গুহা মন্দির বানানোর জন্য। এই গুহাগুলো যদি একটু ভালো করে দেখা যায় এবং এখানকার স্থাপত্য ভাস্কর্য শিল্পকলা যদি একটু ভালো করে দেখি, তাহলে আমরা দেখতে পাবো সেখানে বিভিন্ন ধর্ম বিশ্বাসের একটা ডাইভার্সিটি লক্ষ্য করা যায়, বৈচিত্র্য দেখতে পাওয়া যায়। সেখানে যেমন বৌদ্ধ ধর্মের নিদর্শন রয়েছে, তেমনই জৈন ধর্মের নিদর্শন রয়েছে, তেমনই আবার হিন্দু ধর্মেরও নিদর্শন রয়েছে। হিন্দু ধর্ম বলতে গেলে মূলত দুখানা জিনিস, এক শৈব এবং দুই বৈষ্ণব। এই দুই ধারারই কিন্তু সংমিশ্রণ এই গুহা চিত্র বা শিল্পকলাতে দেখতে পাওয়া যায়। অর্থাৎ এইখান থেকে একটা জিনিস পরিষ্কার যে রাষ্ট্রকূটদের শাসনাকালে কালচারাল ডাইভার্সিটি বেশ ছিল, সর্বধর্ম সমন্বয় বেশ ছিল। মূলত যদি আমরা এলিফ্যান্টা কেভকে দেখে নিই তাহলে দেখতে পাবো এটা মূলত বিখ্যাত হচ্ছে মহাদেবের তিন মাথা, তার যে শিল্পকলা তার জন্য। শিব ঠাকুরের তিনটে মাথা রয়েছে, এইটার জন্য মূলত রাষ্ট্রকূটদের এই যে আইডিয়া, মাইথোলজিকে ভেঙে চুরে তারা যে নতুন স্কাল্পচার বানাচ্ছে, সেই আইডিয়া ইভলভড হচ্ছে, ফ্লারিশ হচ্ছে এই সময়, রাষ্ট্রকূটদের সময়। আমরা যদি আরেকটু অন্যান্য মন্দির শিল্পকলা দেখে নিই, যেমন পরমেশ্বর মন্দির কিংবা ব্রহ্মেশ্বর মন্দির, সেগুলোতেও দেয়ালে খোদিত যে চিত্রকলা সেটাও বেশ ভালোভাবে দেখতে পাবো, যেখানে বিভিন্ন রকম মিথস বা এপিক্স, মহাকাব্য এবং পৌরাণিক গল্প, সেগুলো কিন্তু এই দেওয়ালের মধ্যে খোদিত হয়ে রয়েছে, খোদাই করা হয়েছে সুনিপুণভাবে। Defined trait of Rashtrakuta sculpture is sheer variety of themes and styles, serving as lasting symbol of the India's religious harmony. ভারতবর্ষের ধার্মিক যে সমন্বয়, ধার্মিক যে বৈচিত্র্য, যেটা ঐতিহ্যপূর্ণভাবে যুগ যুগান্তর ধরে বহন করে নিয়ে আসছি আমরা, সর্বধর্ম সমন্বয়, সেই যে বিশ্বাস, সেই যে বৈচিত্র্য, সবটাই কিন্তু সুনিপুণভাবে এই রাষ্ট্রকূটদের সময়কারের যে ভাস্কর্য বিদ্যা
সেখানে তার তার যে নানা রকম শৈল্পিক কাজকর্ম সেখানে কিন্তু চিত্রায়িত হয়েছে, খোদিত হয়েছে, প্রস্ফুটিত হয়েছে। আমরা এই রাষ্ট্রকূটদের পরে চলে আসি পল্লবদের সময়কালের কি কি ডাইভার্সিটিস দেখা গেছে স্কাল্পচারে বা ভাস্কর্য শিল্পে। তাহলে আমরা অন্যরকম কিছু দেখতে পাই। পল্লব ডাইনেস্টি মানেই হচ্ছে দক্ষিণ ভারত। দক্ষিণ ভারত কখন? মূলত 275 থেকে 897 খ্রিস্টাব্দের মধ্যে, এই সময়কালে কিন্তু মূলত দক্ষিণ ভারতে এই পল্লব শাসনাধীন তার উৎপত্তি বা তার প্রেজেন্সটা দেখতে পাচ্ছি। মূলত সাতবাহন যে সময়কাল বা সাতবাহন যে রাজত্ব ছিল তার পতনের পর থেকে কিন্তু পল্লব ডাইনেস্টির উত্থান বা তাদের যে রাজত্ব, তাদের যে মাহাত্ম্য, এটা আরো বেশি করে প্রস্ফুটিত হয়েছে। মূলত শুরুর দিকে, এই পল্লবদের শুরুর দিকে দেখা গেছে যে সাতবাহনদের পরে এবং পল্লবদের শুরুর দিকে মূলত সামন্ত শাসক হিসাবে এই পল্লবরা শাসন করত। কিন্তু ধীরে ধীরে পরবর্তীকালে তারা একটা আলাদা রাজতন্ত্র তৈরি করছে এবং রাজতন্ত্র তৈরির নিরিখে তাদের যে শিল্পকলা, ভাস্কর্য, বিদ্যা চর্চার যে আঙ্গিক, এটাও কিন্তু ধীরে 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 পাল্টাচ্ছে। কীরকম পাল্টাচ্ছে? ডিউরিং দ্য রেইন টেম্পল আর্ট আন্ডারওয়েন্ট আ মেজর ট্রান্সফরমেশন। মন্দিরের যে শিল্পকলা এতদিন ধরে তদিনতন সময়তে চর্চা হতো ভাস্কর্য শিল্পকলা, সেইটার ডাইমেনশনটা পাল্টাচ্ছে। কীরকম? ট্রাডিশনাল স্টোন স্কাল্পচার, পাথর খোদাই করার যে ভাস্কর্য শিল্পকলা ছিল সেটা কিন্তু ভারতবর্ষের দক্ষিণ ভারতে মন্দির শিল্পকলায় বেশ ভারী ভারাক্কাম রকমে কিন্তু এই সময় প্রস্ফুটিত হয়ে গেছে অলরেডি। তো সেইটাতে আরো সূক্ষ্ম একদম সুনিপুণ, যাকে বলা হয় ইন্টিগ্রেটেড স্টাইল, সেটা কিন্তু আরো বিশেষ করে প্রত্যায়িত হয়েছে এই সময়কালে। দেখতেই পাচ্ছ এই একটা মন্দির, যে মন্দিরের খোদিত একে তো পাহাড়ের পাথর কেটে কেটে শিল্পকলা করা, কিন্তু বড় বড় স্ট্রাকচারগুলোকে না করে ছোট ছোট যে সুনিপুণ যে ছোট 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 মিনিয়েচার যাকে বলা হয়, তার ওপর আরো বেশি করে ডিপেন্ড করা হয়েছে, আরো বেশি করে সুনিপুণ খোদাই শিল্পকলা চর্চা করা হয়েছে। পল্লব স্কাল্পচার্স ওয়ার নোন ফর দেয়ার ইন্টিগ্রেট ডিটেইলিং। এই যে সূক্ষ্ম খোদিত কাজকর্মগুলো রয়েছে, সূক্ষ্ম খোদিত কাজকর্ম, তার জন্য কিন্তু মূলত পল্লব আর্ট অ্যান্ড কালচার বিখ্যাত। উইথ ম্যাসিভ স্টোন ইমেজ ক্রিয়েটেড টু অনার ডেইটিস। এই যে বিশাল বড় যে পার্টিকুলার একটা পাথরের মধ্যে, দক্ষিণ ভারতের যে বিশাল বড় পাহাড়ি অঞ্চল, সেখানে পাথরের মধ্যে যেমন বড় বড় ডাইমেনশনকে আঁকা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে ক্ষুদ্র ক্ষুদ্র সুনিপুণ সূক্ষ্ম যে ভাস্কর্য শিল্প তারও চর্চা করা হচ্ছে। এর মারফত একদিকে যেমন ভারতবর্ষের বিভিন্ন দেবদেবীর প্রতি যে আস্থা, যে বিশ্বাস, তাকে যেমন খোদিত করা হচ্ছে, তেমনি শিল্প চর্চার যে নিদর্শন, তারও যে কি বলবো নিপুণতা, নৈপুণ্য, সেটাও কিন্তু এখানে প্রকট করার চেষ্টা করা হচ্ছে এই পল্লবদের সময়। আর্টিসানস ফ্রিকোয়েন্টলি ড্রিউ ইন্সপিরেশন ফ্রম হিন্দু এপিক্স। যারা এই ধরনের খোদাই শিল্পী ছিলেন, যারা ভাস্কর্য শিল্পী ছিলেন, তারা মূলত হিন্দু যে মহাকাব্যগুলো রয়েছে সেখান থেকে তারা গল্প বা চরিত্র তুলে নিয়ে আসতো। ডিপিক্টিং মাইথোলজিক্যাল টেলস, মহাকাব্যিক যে গল্পগুলো ছিল, পৌরাণিক যে গল্পগুলো ছিল, সেইগুলোকে তারা এই পাথরের গায়ে 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 খোদাই করার কাজকর্ম করত। তার উদাহরণ দিন। নোটেবল মাস্টারপিসেস, উল্লেখযোগ্য উদাহরণগুলো বলতে গেলে প্রথমে মনে রাখতে হবে এই পল্লবদের সময়তে কৈলাসনাথ টেম্পল ইন কাঞ্চিপুরম, কাঞ্চিপুরমের কৈলাসনাথ মন্দির উল্লেখযোগ্য উদাহরণ। আবার মহাবলীপুরমের যে শোর টেম্পল রয়েছে তামিলনাড়ুতে, এটাও কিন্তু এই পল্লবদের পাথর কেটে কেটে খোদাই করার ভাস্কর্যবিদ্যার জন্য উল্লেখযোগ্য নিদর্শন বলা যেতে পারে। সেখানে যেমন দেখতে পাচ্ছ পুরো সাউথ ইন্ডিয়ান মন্দির, তোমাদের এখনো মন্দির স্ট্রাকচার আমি পড়াইনি, আসবো আস্তে আস্তে সেগুলোতে। ওটাগুলো তো যেহেতু ভাস্কর্য পড়াচ্ছি তাই তার পার্টগুলোকে নিয়ে আলোচনা করছি আমি। যখন ডিটেলিং মন্দির, উত্তর ভারত, মধ্য ভারত, দক্ষিণ ভারতে মন্দিরের ডাইমেনশন কী করে পাল্টাচ্ছে, বা আস্তে আস্তে মসজিদ কিংবা হোয়াট এভার
যেগুলো বিদেশ থেকেও আসছে, বৈদেশিক যেসব ইনফ্লুয়েন্স রয়েছে, কীভাবে আর্ট কালচার পাল্টাচ্ছে, এই সমস্ত কিছুই বলবো। আমরা তো ছোটো ছোটো করে দেখছি, অল্প অল্প করে টপিক ওয়াইজ। আমরা এখন পার্টিকুলার স্কাল্পচার নিয়ে পড়াশোনা করছিলাম। তো মন্দিরটা পরে দেখবো, তো গোটা মন্দিরে যদি তুমি ছোটো ছোটো পার্টগুলোকে দেখো, তাহলে এক একটা স্কাল্পচার। যেমন তুমি এটাকে যদি জুম করে নাও, তাহলে তুমি এরকম স্কাল্প দেখতে পাচ্ছ। তার মানে পাথর কেটে খোদাই করে খোদিত যে এই গল্পগুলো, সবই কিন্তু পৌরাণিক গল্পগুলোকে এখানে প্রেজেন্ট করা হয়েছে, রিপ্রেজেন্ট করা হয়েছে, সবই কিন্তু দেখা যাচ্ছে। এটা যেমন শোর টেম্পল মহাবলীপুরমের উদাহরণ, এরকম পুরোটাই খোদাই করা পাথর কেটে কেটে। আবার এইটা তো আমার হচ্ছে কৈলাসনাথ টেম্পলের উদাহরণ কাঞ্চিপুরম। এইগুলো কিন্তু পরিষ্কার উদাহরণ যে কীভাবে আর্টিসানস, যারা শিল্পী ছিলেন, যারা ভাস্কর্য শিল্পী, তারা কীভাবে এই হিন্দু মাইথোলজিগুলোর থেকে তারা গল্প তুলে তুলে নিয়ে এসে মন্দিরের চারিদিকে দেওয়ালে তারা এই চিত্রগুলো করেছেন, এবং সেখানে কিন্তু ক্ষুদ্র শিল্পের নিপুণতা আরো বেশি এগিয়ে গেছে। আরেকটু যদি যাই, পল্লবদের সময় আরেকটা মজার কাজ হয়, সেটা কি? ব্রোঞ্জ স্কাল্পচার। ব্রোঞ্জের ভাস্কর্য শিল্প চর্চা এই সময় আরেকটু ডেভেলপ হয়, বা বলা যেতে পারে ফ্লাওয়ারিস্ট হয়েছিল, এর উত্থান হচ্ছে কোন সময়কালে? 600 থেকে 850 খ্রিস্টাব্দের এই সময়। শুরুর দিকে এই যে ব্রোঞ্জের যে ভাস্কর্য শিল্প, তার সাইজ ছিল ছোট, স্মল সাইজের ছিল। পরবর্তীকালে পল্লবরা যখন আস্তে আস্তে আরো তাদের রাজতান্ত্রিক ক্ষমতা বা শাসনতান্ত্রিক ক্ষমতা যখন তাদের উত্থান হচ্ছে, তাদের বিকাশ হচ্ছে, স্বাভাবিকভাবে তাদের যে আর্ট অ্যান্ড কালচার চর্চার এবং রেভিনিউ জেনারেট হচ্ছে, আরো বড় আরো জায়েন্ট আকারের হচ্ছে। এখন দেখতে হবে যে ধীরে ধীরে ভাতার পরিমাণ বেড়ে যাচ্ছে। সেরকমভাবে শাসনতন্ত্র বেড়ে গেলে সমস্ত রকম কিছু কি বলবো, যে পৃষ্ঠপোষকতা যাকে বলা হয়, সেগুলো বেড়ে যাবে। কারণ যখন ক্ষমতার যখন আস্ফালন হয়, তখনই নানা রকম জিনিসপত্র আস্ফালিত হয় আর কি। হোয়াট এবার, এই পল্লবদের যখন ডেভেলপ হচ্ছিল, সেই সময়কালে কিন্তু আর্ট অ্যান্ড কালচারের স্কাল্পচারগুলোর কিন্তু সাইজ বাড়ছে, পার্টিকুলার ব্রোঞ্জ স্কাল্পচারের সাইজ বাড়ছে। যেমন শিভাতীত আইকনোগ্রাফি, শিবের জন্য শিব ঠাকুরকে মাথার মধ্যে রেখে যে ব্রোঞ্জের ভাস্কর্য শিল্প তৈরি করা হয়েছে, তারও সাইজ বাড়ছিল। এবং এখান থেকে একটা জিনিস প্রকাশিত হয় যে পল্লবরা শৈবিক ছিল, বা শিব ঠাকুরের উপর তাদের চূড়ান্ত ভক্তি ছিল, চূড়ান্ত বিশ্বাস ছিল। এটা তার একটা উদাহরণ, এখান থেকে আমরা আইডিয়া করতে পারি। ভেরিয়াস ফর্মস অফ শিবাস ওয়্যার ইনস্টলড উইদিন টেম্পল কমপ্লেক্স। মন্দির চত্বরের মধ্যে বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন রূপে শিব ঠাকুরের নানা রকম খোদিত মূর্তি, ভাস্কর্য কিন্তু খোদাই করা হতো। মোস্ট ব্রোঞ্জ পিসেস ওয়্যার লেস দ্যান 1 ফুট টল। ম্যাক্সিমাম যে ব্রোঞ্জের ভাস্কর্যগুলো পাওয়া গেছে, সেগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই 1 ফুটের মতো বা 1 ফুটের কম তার দৈর্ঘ্য ছিল। উইদিন ফিগার্স রেন্ডার্ড ইন ন্যাচারালিস্টিক পোজ অ্যান্ড স্মুথ অ্যান্ড গ্রেসফুল মডেলিং। প্রতিটা যে মূর্তিগুলো পাওয়া গেছে, সেই মূর্তিগুলো কিন্তু সবকটাই প্রাকৃতিক উপায়েতে, খুব নর্মাল, খুব সাধারণভাবে, একদম খুব পিসফুল ওয়েতে, শান্ত শিষ্ট ভঙ্গিমায় সেই মূর্তিগুলো কিন্তু মানে তৈরি করা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যেমন শিব ঠাকুরের যে বিভিন্ন রকম পোজেস হয়, সেই পজগুলো, সেটা হরগৌরীর হোক কিংবা শিব ঠাকুরের হোক, যে কোনো রকমভাবে শিবের যে চর্চা, শিবকে উপাসনা করার যে তাদের যে আস্থা বিশ্বাস, সেগুলো কিন্তু মানে ধীরে ধীরে জায়ান্ট হচ্ছে। কিন্তু প্রথমে শুরু হচ্ছে ছোটো সাইজের মূর্তি বা ছোটো সাইজের এই ভাস্কর্য শিল্পচর্চার মাধ্যমে পল্লবদের সময়। তো আমরা জিস্ট কি দেখলাম স্যার? জিস্ট দেখলাম এক, রাষ্ট্রকূটদের সময় রাষ্ট্রকূটাস স্কাল্পচার, আবার জিস্ট কি দেখছি আমরা? পল্লবদের স্কাল্পচার, পল্লবাস, রাষ্ট্রকূটাস, পল্লবাস। আমরা যদি পার্থক্য বা বৈশিষ্ট্যগুলোকে এক জায়গায় সিনোপসিস করে নিই পড়াশোনার নিরিখে, ফার্স্ট পয়েন্ট কি মনে রাখতে হবে? যে এই সময়কালটা, রাষ্ট্রকূটদের সময়কালটা তুলনামূলকভাবে নর্দার্ন ইন্ডিয়া বা মিডল ইন্ডিয়া, মহারাষ্ট্র বেল্ট, আর এদের উত্থানটা হচ্ছে 6ষ্ঠ থেকে 10ম সেঞ্চুরি, 6ষ্ঠ থেকে 10ম সেঞ্চুরি। তাহলে আমরা পড়াশোনার নিরিখে মাইন্ড ম্যাপ করার চেষ্টা করতে পারি যে ভারতবর্ষের জায়গা
এক এই মহারাষ্ট্র বেল্ট এরকম জায়গা দূরে, এখানে তোমার হচ্ছে রাষ্ট্রকূটের স্কাল্পচার। কোন সময় থেকে? ষষ্ঠ থেকে সপ্তম, সরি দশম, ষষ্ঠ থেকে দশম সেঞ্চুরি এদের স্কাল্পচার এবং এদের শাসনকাল ডেভেলপড হচ্ছে। আর কি বৈশিষ্ট্য দেখতে পাই স্যার? আমরা দেখতে পাই এই সময় মূলত দুটো উদাহরণ দেখতে পাই। একটা হচ্ছে এই পার্টিকুলার মহারাষ্ট্রের ইলোরা এবং এলিফ্যান্টা কেভ টেম্পল। ইলোরা এবং এলিফ্যান্টা কেভ টেম্পল লিখে ফেলো। ইলোরা অ্যান্ড এলিফ্যান্টা কেভ টেম্পল, এটা হচ্ছে এর উদাহরণ। আর কি দেখতে পাই? এখানে ডাইভার্স ফেথ, বিভিন্ন ধর্মমতের যে বিশ্বাস তার এক জায়গায় জট ডাউন দেখতে পাচ্ছি। যেমন বুদ্ধিজম, জৈনিজম এবং হিন্দুইজম। হিন্দুইজম থেকে আবার দুখানা পার্ট পাচ্ছি আমরা, এক শৈবা, দুই বৈষ্ণবা। এই সময়কালে দেখতে পাচ্ছি। whereas পল্লবদের গানটা শুরু হচ্ছে এইরকম জায়গাতে, তামিলনাড়ু সাইড। তার মানে একটা মহারাষ্ট্র সাইডে আর একটা তামিলনাড়ু বেস বলা যেতে পারে, বাট দুটোই কিন্তু ওই সময়কালের মধ্যে। কোন সময়কাল? পল্লবদের সময়কালটা 275 থেকে 897 সেঞ্চুরি। তো থেকে 800, তাহলে প্যারালাল টাইমে রাষ্ট্রকূট পল্লব একটা বেসিক টাইমে কিন্তু কমন টাইমে ছিল, এবং দুটোই আসছে তাহলে সাতবাহন ডাইনেস্টির উত্তরকালে, সাতবাহনরা শেষ হয়ে যাওয়ার পর। সাতবাহন ডাইনেস্টি ডিক্লাইন হওয়ার পর এই গল্প দেখতে পাচ্ছি, তাই না? আর কি দেখতে পাচ্ছি? পল্লবদের সময় এরা বিগ যে স্ট্রাকচার তার পরিবর্তে তারা ইন্ট্রিকেটেড যে ডিটেইলিং তার ওপর নজর দিয়েছিল বেশি। ঠিক আছে, তার মানে করতে পারি আমরা এখানে ইন্ট্রিকেটেড ডিটেইলিং বেশি দেখা যায়। এরা প্রচন্ড পরিমাণে শিব ভক্ত ছিল। লর্ড শিবার যে ওপর যে এদের ফেইথ প্রবল ছিল। দুই, আমরা দেখতে পাই এর উদাহরণ হিসাবে কাঞ্চিপুরমের মন্দির, আবার মহাবালেশ্বরের মন্দির। এই মহাবালেশ্বর বলছি, মহাবালিপুরমের মন্দির, টেম্পল আর্কিটেক্ট। দুটোর ক্ষেত্রেই কিন্তু মাইথোলজিক্যাল ইফেক্ট, মাইথোলজিক্যাল কি বলবো, ইম্প্যাক্ট অর মাইথোলজিক্যাল সোর্স, এটা বেস ছিল, হরিভারাক্কাম ছিল। এইটা হচ্ছে আমার এতক্ষণ ধরে ক্লাসের সিনপসিস। ক্লিয়ার? তাহলে আমরা এরকমভাবেই ভারতবর্ষের বিভিন্ন শাসনকালে যে আমরা অ্যানশিয়েন্ট থেকে শুরু করেছিলাম একদম, আশা করি যারা যারা ক্লাসটা দেখেছো তারা প্লেলিস্ট জানো, যারা নতুন হয়ে থাকো তারা অবশ্যই প্লেলিস্টগুলো সাবজেক্ট ওয়াইজ ফলো করো, কিংবা দেখো এখানে যে আই বল অপশন আছে, কিংবা যে
ভিডিওসগুলোর অপশন আছে, নেক্সট ভিডিওসগুলো, ওখানে যাও, প্লেলিস্টগুলো সার্চ করো একটুখানি, তাহলে তুমি এই জার্নি ধরতে পারবে যে পরপর পরপর কীভাবে এই আর্ট অ্যান্ড কালচার ডেভেলপ হচ্ছে, ইভলভড হচ্ছে এখানে। তো আমরা কিন্তু এরকমভাবেই পরপর ভারতবর্ষে শুধুমাত্র আর্ট অ্যান্ড কালচার নিয়ে চর্চা করছি না, সেটা অ্যানশিয়েন্ট হিস্ট্রি হোক, মেডাইভেল হোক, মডার্ন হোক, কিংবা জিওগ্রাফি হোক, কিংবা পলিটি হোক, ইকোনমি হোক, হোয়াট এভার, সিভিল সার্ভিসকে আবার মাথা মধ্যে চর্চা করার জন্য সেগুলোই রাখছি। তোমাদের আর কি কি দরকার সেগুলোকে একটুখানি ইনক্লুড করো, কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর আমরা এরকমভাবেই কিন্তু পরবর্তী ক্লাসে চোলদের সময়কালে ডেভেলপমেন্ট কি হচ্ছে, কিংবা তার পরবর্তীকালে বাহামণি, বিজয়নগরের সময় কীভাবে ডেভেলপ হয়েছে, এবং তার পরবর্তীকালে আস্তে আস্তে মেডিয়েভাল ইন্ডিয়ার সময় বা তার উত্তরকালে মডার্ন যুগে আর্ট অ্যান্ড কালচার কীভাবে ইভলভড হচ্ছে সেগুলোকে চর্চা করব। এবং এই সিরিজ যেটা চলছে সেটা যেমন আমরা মূলত দেখেছিলাম ভাস্কর্য বা স্কাল্পচারকে মাথার মধ্যে রেখে, আমরা এরম করেই আর্ট অ্যান্ড কালচারের যে বিভিন্ন পরত হয় সেগুলো কিন্তু ভালোভাবে আস্বাদন করব। সঙ্গে থাকো, ভালোভাবে পড়তে থাকো, রিভিশন দাও। নোটটা কিন্তু বাংলা এবং ইংরেজি দুই মাধ্যমেই রাখা আছে, দেখো ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, ওখানে ক্লাসের পর পড়ে যায়। পড়াশোনা করো, আর যদি সত্যিই সিভিল সার্ভিস স্বপ্ন দেখে থাকো, সিভিল সার্ভিসের মতোই চর্চা করার চেষ্টা করো। আজকে যদি থাকলো, পরের দিন দেখা হবে। থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট অফ লাক।